ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা তাহলে শুরু করতে পারি। আপনার তো প্রাইমারি, তাই না? তো আপনারা দেখেছেন যে প্রাইমারিতে আমাদের এর আগে রিটেন মার্কস ছিল 80 মার্কস, 80 মার্ক, তাই না? এখন নতুন সিলেবাস নিয়ে আসছে। সবাই অবগত হয়েছেন বা দেখেছেন যে এখন কত মার্ক? 90 মার্ক। তো এর মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসছে। কারণ আমরা এর আগে দেখেছি যে 80 মার্কের মধ্যে বাংলায় 20 মার্ক, ইংলিশ 20 মার্ক, গণিতে 20 মার্ক, সাধারণ আপনার জ্ঞান এবং বিজ্ঞান, এই দুইটা মিলে 20 মার্ক ছিল, 80 মার্ক। তো এখন আমরা দেখেছি যে 90 মার্কের মধ্যে আমাদের ইংলিশে কত? 25, বাংলায় 25, মনে আছে কিনা? সাধারণ জ্ঞানে 20, আর আমাদের বাকি হচ্ছে যে ম্যাথ আর সাধারণ আপনার দৈনন্দিন বিজ্ঞান, এটা মিলে 20। তো আমরা ডেইলি সায়েন্সের আমরা এবং ম্যাথ মিলে 20। তো এখানে আমরা ধরে নিতে পারি যে এটাকে দুইটা পারে, যে আমাদের ম্যাথ 10 মার্ক থাকতে পারে, আর হচ্ছে আমাদের ডেইলি সায়েন্স 10 মার্ক থাকতে পারে, 20 মার্ক। তো এই ডেইলি সায়েন্সের মধ্যে আমাদের আইসিটি আছে। আইসিটিতে প্রত্যেকবারই 4-5টা কোশ্চেন আসে, 4-5টা কোশ্চেন আসে। তো আমরা ধরে নিতে পারি এবারকেও আসবে। যেহেতু আমাদের পরীক্ষার ডেট হয়ে গেছে, আমাদের সময় খুবই কম, এই জন্য আমাদের খুব পড়তে হবে দ্রুত, দেরি করা যাবে না। তো আমরা আইসিটিতে, আপনারা তো এর আগে কোনো ক্লাস পেয়েছিলেন আইসিটির? পাননি? আমরা তাহলে শুরু থেকে শুরু করব। লিখেন, কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ, কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা সামনে চলে আসতে পারেন যদি শুনতে মানে অস্পষ্ট হয়। আর যারা অনলাইনে শুনছেন তারাও যদি কোনো অস্পষ্ট থাকে তাহলে কোশ্চেন করবেন। যে কোনো কোশ্চেন আপনারা যে কোনো সময় বলতে পারেন যদি কারো কোনো বিষয় স্পষ্ট থাকে। তাহলে আমরা জানলাম যে কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। যে কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে, লিখতে পেরেছেন? প্রথম প্রথম কথা লিখেন, হবে যদি কম্পিউটার শব্দের 2 ঘন্টা, আবেদনিক আজকে অর্থ 2 ঘন্টা এখন 1 ঘন্টায় নেমে হিসাবকারী এসেছে। বা গণনাকারী। তারপর অনেক হবে না। কম্পিউটার শব্দের আবেদনিক অর্থ হিসাবকারী বা গণনাকারী যন্ত্র। কম্পিউটার শব্দের আবেদনিক অর্থ হিসাবকারী বা গণনাকারী আছে, দেখো। যন্ত্র। যেমন বিগত প্রাইমারি পরীক্ষা এসেছিল যে নিচের কোনটি কম্পিউটার নেই? কম্পিউটার কোনো বুদ্ধি বা বিবেচনা নেই। কম্পিউটার কোনো বুদ্ধি বা বিবেচনা নেই। বলো, বলো। দেখো, বুঝতে পারছো না? কম্পিউটার কোনো বুদ্ধি বা কম্পিউটারের কোনো বুদ্ধি বা বিবেচনা নেই। তাহলে এই কোশ্চেনটা পরীক্ষা আমাদের এসেছিল নিচের কোনটি কম্পিউটারে নেই? কম্পিউটার কোনো বুদ্ধি বা বিবেচনা নেই। তারপর লিখেন, কম্পিউটারের পূর্বপুরুষ, কম্পিউটারের পূর্বপুরুষ, কম্পিউটারের পূর্বপুরুষ বা আদিপুরুষকে বলা হয় অ্যাবাকাস। কম্পিউটারের পূর্বপুরুষ বা আদিপুরুষকে বলা হয় অ্যাবাকাস। আমরা যেমন আমরা জানি যে আমাদের বাঙালি জাতির পূর্বপুরুষ আছে অস্ট্রিক আর নিগ্রোটা, এই দুইটা প্রতিমের মাধ্যমেই আমাদের বাঙালি জাতি
উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়, তাই না? আমরা জাতি হিসাবে কিরকম? সংকর। আমরা বর্ণ হিসাবে কিরকম? কোন বর্ণের? মিশ্র বর্ণের। কারণ আমাদের বাংলাদেশে দেখেন সাদা, কালো, সুন্দর, শ্যামবর্ণ, উজ্জ্বল, আপনার সব ধরনের মানুষ আমরা দেখতে পাই কিনা? এই জন্য আমরা বর্ণ হিসাবে মিশ্র বর্ণের। তো ঠিক এরকম এই অ্যাবাকাসকে বলা হয় কম্পিউটারের পূর্বপুরুষ বা আদি পুরুষ। কম্পিউটার পূর্বপুরুষ বা আদি পুরুষ। তারপর লিখেন কম্পিউটার আবিষ্কারকের নাম। কম্পিউটার আবিষ্কারকের নাম যদি বলা হয় কম্পিউটার কি আবিষ্কার করেছে, যেমন বিগত প্রাইমারি পরীক্ষাতে এসেছিল হাওয়ার্ড হাওয়ার্ড এইকিন। হাওয়ার্ড এইকিন বা আইকিন। তাহলে কম্পিউটার পূর্বপুরুষ আদি পুরুষ মানে কম্পিউটার কে আবিষ্কার করেছেন হাওয়ার্ড এইকিন। তাহলে কম্পিউটার আবিষ্কার করেছে হাওয়ার্ড এইকিন। এখন যদি বলা হয় আপনার কম্পিউটার জনক বলা হয় কাকে, লিখেন কম্পিউটার জনক বলা হয় চার্লস বেবেজ। চার্লস বেবেজকে কম্পিউটারের জনক বলা হয়। এটা হচ্ছে কম্পিউটারের জনক। আমরা তাহলে এখানে লিখতে পারি কম্পিউটারের জনক। আর আমরা যখন বলবো আধুনিক কম্পিউটার জনক বলে কাকে, জন বন নিউম্যান। তাহলে আমরা জানলাম যে কম্পিউটার জনক বলা হয় জন বন, মানে আপনার শুধু যখন আসবে পরীক্ষায় যে কম্পিউটার জনক বলে কাকে, তখন আমরা দেব যে চার্লস বেবেজ। আর যখন বলবে যে আধুনিক কম্পিউটার জনক কে, তখন আমরা কি দেবো? জন বন নিউম্যান। এখন আমরা দেখবো মাইক্রো কম্পিউটার জনক। মাইক্রো কম্পিউটার জনক লিখেন হেনরি এডওয়ার্ড হেনরি এডওয়ার্ড রবার্ট। এখন যদি বলা হয় মিনি কম্পিউটার জনক কে, কেনেথ এইচ কেনেথ এইচ অলসেন। তাহলে মাইক্রো কম্পিউটার জনক হেনরি এডওয়ার্ড রবার্ট, আর মিনি কম্পিউটার জনক কে? কেনেথ এইচ অলসেন। আমরা এখন দেখবো সুপার কম্পিউটার জনক। যদি বলা হয় আমাদের সুপার কম্পিউটার জনক কে, তিমুর ক্রে। তিমুর ক্রে। তিমুর ক্রে। দেখা যাচ্ছে? আমরা তাহলে এখন যদি আমরা বলি যে আপনার এই যে আমাদের দেখেন, আমরা যদি এই দুটার মধ্যে পার্থক্য দেখি যে আপনার চার্লস বেবেজকে কম্পিউটার জনক কিন্তু জন বন নিউম্যানকে আধুনিক কম্পিউটার জনক বলে কেন? চার্লস বেবেজকে জনক বলা হয় কারণ চার্লস বেবেজ 1822 সালে দুইটা ইঞ্জিন আবিষ্কার করছিল। সেটা হচ্ছে আপনার ডিফারেন্স ইঞ্জিন, আর 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করছিল। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে দেখিয়েছে যে একটা কম্পিউটার যদি তৈরি হয় তার মধ্যে তিনটা জিনিস থাকতে হয়। নাম্বার ওয়ান ইনপুট আউটপুট, মেমোরি, 2 নম্বরে মেমোরি, 3 নম্বরে এলইউ এরিথমেটিক লজিক ইউনিট। এই তিনটা ধারণা দেওয়াতে আপনার চার্লস বেবেজকে
কম্পিউটার জনক হিসাবে অভিহিত করছে। আর জন বন নিউম্যান কি করেছে? জন বন, জি জি, আপনার এই ইনপুট আউটপুট, মেমোরি আর হচ্ছে এএলইউ, এই তিনটা ধারণা দেওয়াতে চার্লস বেবজকে কম্পিউটার জনক হিসেবে অভিহিত করছে। আর আমাদের জন বন নিউম্যান হাঙ্গেরির একজন গণিতবিদ, উনি আপনার 1939 সালে একটা বই লিখছে, সেখানে দেখিয়েছে যে একটি আধুনিক কম্পিউটারে অবশ্যই দুইটা জিনিস থাকতে হবে। নাম্বার ওয়ান, বাইনারি, একটি আধুনিক কম্পিউটার অবশ্যই বাইনারি থাকবে। নাম্বার টু, কম্পিউটারের অভ্যন্তরে ডেটা ও নির্ভর সংকেত মজুদ রাখা যেতে পারে। এই জন্য ইউএস আর্মি ওনাকে আধুনিক কম্পিউটার জনক হিসেবে অভিহিত করেছে। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে, এটা বলবে যে কম্পিউটার জনককে বা আধুনিক কম্পিউটার জনক কি, এটাই পরীক্ষা আসে। আর মাইক্রো আর মিনির মধ্যে পার্থক্যটা কি? মাইক্রো আমরা জানি যে এই দুটার মধ্যে যে মাইক্রো কম্পিউটার হচ্ছে ক্ষুদ্র কম্পিউটার বা ছোট কম্পিউটার। মাইক্রো প্রসেসর যে তৈরি হবে বলে একে মাইক্রো কম্পিউটার বলে, আর আমরা বলি মাইক্রো কম্পিউটার আবার বাইরে দেশে বলে মাইক্রো প্রসেসর কম্পিউটার। আমরা তারপরে এখন দেখবো এই যে মাইক্রো, যেমন মাইক্রো কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, পাম্পটপ, এগুলোকে বলে মাইক্রো কম্পিউটার। আর মিনি কম্পিউটারকে বলে মিড রেঞ্জ বা মধ্যম সারি কম্পিউটার, যেটা বিভিন্ন ব্যাংক, বীমা, শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। আর হচ্ছে আমাদের সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে বড় কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার। তাহলে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা আসে। আমরা এখন দেখব, লিখেন পৃথিবীর সর্বপ্রথম বাইনারি কম্পিউটার নাম। পৃথিবীর সর্বপ্রথম বাইনারি কম্পিউটার নাম এবিসি। এতে অ্যাটমস অফ ভেরি কম্পিউটার। তাহলে পৃথিবীর সর্বপ্রথম বাইনারি কম্পিউটার নাম কি? এবিসি। আমরা বাইনারি কথাটা থাকলে এবিসি দিয়ে দেব। এতে অ্যাটমস অফ, বিতে ভেরি, সিতে কম্পিউটার। তাহলে আমরা যদি যখন বাইনারি দেখবো কথাটা তখন এবিসি দিয়ে দেবো। তাহলে পরীক্ষায় যদি আসে পৃথিবীর সর্বপ্রথম বাইনারি কম্পিউটার নাম কি? এবিসি। তারপরে আমরা লিখেন পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামের নাম। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামের নাম। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামের নাম লেডি অ্যাডা, লেডি অ্যাডা অগাস্টা ল্যাবলেস। লেডি অ্যাডা অগাস্টা ল্যাবলেস। চার্লস ব্যাবেজ যখন একটা প্রোগ্রাম নকশা করছে তখন তো নাম দিতে হবে। তখন আপনার এই অ্যাডা অগাস্টাকে বললো, তো আমি একটা প্রোগ্রাম নকশা করেছি, আমি এটা তোমার নাম দিতে চাচ্ছি, তোমার কোনো আপত্তি আছে? সে বললো না। তখন তার নামের নামকরণ করেছে। এই জন্য এটাকে বলা হয় লেডি অ্যাডা অগাস্টা ল্যাবলেস। তাহলে আমরা যদি পরীক্ষায় দেখি পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার, তাহলে সেটা আমরা কি দেবো? অ্যাডা অগাস্টা। তারপর লিখেন বাণিজ্যিকভাবে তৈরি প্রথম কম্পিউটারের নাম। বাণিজ্যিকভাবে তৈরি প্রথম কম্পিউটারের নাম ইউনিভ্যাক ওয়ান। ইউনিভ্যাক ওয়ান, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। তাহলে বাণিজ্যিকভাবে তৈরি প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক ওয়ান। এটার ইলাবরেশন হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। তারপর লিখেন কম্পিউটার জাদুঘরটি, বিগত একবার পরীক্ষা এসেছিল যে কম্পিউটার জাদুঘরটি কোন দেশে অবস্থিত? যে কম্পিউটার জাদুঘরটি আমেরিকায় অবস্থিত। যে কম্পিউটার জাদুঘরটি আমেরিকায় অবস্থিত। তারপর লিখেন সর্বপ্রথম ডিজিটাল কম্পিউটার নাম। সর্বপ্রথম ডিজিটাল কম্পিউটার নাম
মার্ক 1। তাহলে সর্বপ্রথম ডিজিটাল কম্পিউটার নাম কি? মার্ক 1। সর্বপ্রথম ডিজিটাল কম্পিউটার নাম হচ্ছে মার্ক 1। লিখে হচ্ছে, তারপর লিখেন গঠন ও ক্রিয়া প্রকৃতি অনুসারে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে গঠন ও ক্রিয়া প্রকৃতি অনুসারে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 অ্যানালগ কম্পিউটার। আমরা এখন দেখবো নাম্বার 1 অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কি একটু দেখে নেব আমরা। লিখবো যে কম্পিউটার কন্টিনিউয়াস সিগন্যালের সাহায্যে, যে কম্পিউটার কন্টিনিউয়াস সিগন্যালের সাহায্যে পরিচালিত হয় যে কম্পিউটার কন্টিনিউয়াস সিগন্যালের সাহায্যে পরিচালিত হয় যে কম্পিউটার কন্টিনিউয়াস সিগন্যালের সাহায্যে পরিচালিত তাকে অ্যানালগ কম্পিউটার বলে। তাহলে যে কম্পিউটার কন্টিনিউয়াস সিগন্যালের সাহায্যে পরিচালিত তাকে কি কম্পিউটার বলে? অ্যানালগ কম্পিউটার। কন্টিনিউয়াস সিগন্যাল বলতে আমরা কি বুঝি দেখেন, আমরা কন্টিনিউয়াস সিগন্যাল বলতে আমি যদি চিত্র মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে একটা সিগন্যাল, এটা কি কন্টিনিউয়াস সিগন্যাল না? আর আমরা অ্যানালগ কম্পিউটারের উদাহরণ দিতে পারি যে স্পিডোমিটার। স্পিডোমিটার অ্যানালগ কম্পিউটারের উদাহরণ হচ্ছে স্পিডোমিটার, অপারেশন অ্যাম্প্লিফায়ার ইত্যাদি। আমরা জানি যে ইংরেজি অ্যানালজি থেকে অ্যানালগাস কথাটা এসেছে, এটা লেখা লাগবে না। যে ইংরেজি অ্যানালজি থেকে অ্যানালগাস কথাটা এসেছে, অ্যানালগাস শব্দের অর্থ সদৃশ্য বা সাদৃশ্য। আমরা এখন চলে যাব ডিজিটাল কম্পিউটারে। 2 নম্বরে আমরা ডিজিটাল কম্পিউটার দেখব। ডিজিটাল কম্পিউটার আমরা লিখেন যে কম্পিউটার ডিসকন্টিনিউয়াস, আমি এই যে কন্টিনিউয়াস এর আগে ডিএস লিখে দেবো, ডি কন্টিনিউয়াস এর আগে ডিএস লিখে দেবো। যে কম্পিউটার ডিসকন্টিনিউয়াস সিগন্যালের সাহায্যে পরিচালিত হয় তাকে ডিজিটাল কম্পিউটার বলে। তাহলে যে কম্পিউটার ডিসকন্টিনিউয়াস সিগন্যালের সাহায্যে পরিচালিত হয় তাকে কি কম্পিউটার বলে? ডিজিটাল কম্পিউটার বলে। আমরা এক্সাম্পল হিসাবে লিখতে পারি যেমন ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ, ইত্যাদি। আমাদের পরীক্ষার কোশ্চেন এভাবে আসতে পারে যে ল্যাপটপ কোন কম্পিউটার উদাহরণ? অপশন থাকবে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, কোনটি নয়, তাহলে আমরা কোনটা দেবো? ডিজিটাল। আবার এভাবে আসতে পারে যে পামটপ কোনটির উদাহরণ? অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, তাহলে কোনটির উদাহরণ? ডিজিটাল। পরীক্ষা অনেকভাবে কোশ্চেন আসতে পারে। ডিজিট থেকে ডিজিটাল কথাটা এসেছে, ডিজিট শব্দের তো সংখ্যা বা অঙ্ক, এটা লেখা লাগবে না। আমরা এখন চলে যাব আপনার হাইব্রিড কম্পিউটারে। আমরা এখন চলে যাব হাইব্রিড কম্পিউটার। আমরা হাইব্রিড কম্পিউটার দেখব। তাহলে আমরা এখন দেখবো হাইব্রিড কম্পিউটার।
হাইব্রিড কম্পিউটার লিখেন, আমরা লিখব যে কম্পিউটার অ্যানালগ ও ডিজিটালের সমন্বয়ে পরিচালিত হয় তাকে হাইব্রিড কম্পিউটার বলে। যে কম্পিউটার অ্যানালগ ও ডিজিটালের সমন্বয়ে পরিচালিত হয় তাকে হাইব্রিড কম্পিউটার বলে। যে কম্পিউটার অ্যানালগ ও ডিজিটালের সমন্বয়ে পরিচালিত তাকে হাইব্রিড কম্পিউটার বলে। হাইব্রিড কম্পিউটার উদাহরণ হচ্ছে আমরা দিব স্পিক, মিটার। তাহলে হাইব্রিড কম্পিউটার আমরা এক্সাম্পল কি লিখবো? স্পিক ম্যানোমিটার, মানব দেহে রক্তচাপ নির্ণয় যন্ত্রের নাম স্পিক ম্যানোমিটার। হ্যাঁ, একজন লিখছে অ্যানালগ কম্পিউটার আর কিছু আছে কিনা। অ্যানালগ কম্পিউটার আমরা আসলে যেমন অপারেশন অ্যাম্পলিফায়ার, যেটা কন্টিনিউয়াস সিগন্যাল থাকবে। আর যেমন আমার হাতে যে ঘড়িটা, এটা কি কন্টিনিউয়াস সিগন্যাল কিনা? এটা কন্টিনিউয়াস প্রসেস আছে না? আর যেটা ডিজিটাল করি এটা তো আর আপনার কন্টিনিউয়াস প্রসেস নাই, তাই না? মানে ডিজিটালে 0 1 নিয়ে কাজ করে, আর আমরা জানি অ্যানালগ মানে কন্টিনিউয়াস প্রসেস থাকে, তাই না? আমরা যে জানি যে অ্যানালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে একটি সিগন্যাল পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করবে। এটা হচ্ছে অ্যানালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ওকে, আর না হলে আপনি আরেকবার বলেন বুঝতে পেরেছেন কিনা। আমরা তাহলে দেখেন, যেখানে আসছিলাম হাইব্রিড কম্পিউটার, আমরা বলেছিলাম কি হাইব্রিড কম্পিউটার কি? যেটা অ্যানালগ এবং ডিজিটালের সমন্বয়ে পরিচালিত হয়, যেটা অ্যানালগ এবং ডিজিটালের সমন্বয়ে পরিচালিত হয় সেটাকে আমরা হাইব্রিড কম্পিউটার বলি। এখন হাইব্রিড কম্পিউটার আমরা এক্সাম্পল কি লিখেছিলাম? স্পিক ম্যানোমিটার, আর আমরা চিত্র দিয়েছিলাম। তারপরে আমরা লিখতে পারি যে হাইব্রিড কম্পিউটারের ইনপুট হচ্ছে অ্যানালগ প্রকৃতির, ইনপুট হচ্ছে অ্যানালগ প্রকৃতির, আর আউটপুট হচ্ছে, হাইব্রিড কম্পিউটারের ইনপুট হচ্ছে অ্যানালগ প্রকৃতির, আউটপুট হচ্ছে ডিজিটাল প্রকৃতির। তাহলে আমরা হাইব্রিড কম্পিউটারের ইনপুট লিখবো কি প্রকৃতি? অ্যানালগ প্রকৃতির, আর আউটপুট হচ্ছে ডিজিটাল প্রকৃতির। হাইব্রিড কম্পিউটারটা হৃদযন্ত্রের গতি প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি জানার জন্য ব্যবহার করা হয়। আইসিইউ বা সিসিউতে হার্ট পাম্পিং বা হার্ট পালসের ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে হাইব্রিড নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে হাইব্রিড নিয়ে কোনো কোশ্চেন আছে? আমরা এখন দেখব, লিখেন প্রসেসরের আকার আকৃতি অনুযায়ী, প্রসেসরের আকার আকৃতি অনুযায়ী ডিজিটাল কম্পিউটারকে, ডিজিটাল কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। প্রসেসর আকার আকৃতি অনুযায়ী ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, মাইক্রো কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। তাহলে আমরা প্রসেসরের আকার আকৃতি অনুযায়ী ডিজিটাল কম্পিউটারকে আমরা যে প্রসেসরের আকার আকৃতি অনুযায়ী ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, মাইক্রো, মিনি, মেইন ফ্রেম, সুপার। আমরা মাইক্রো কম্পিউটার লিখে রাখবো
ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ ইত্যাদি। আমরা আলোচনা করব মিনি কম্পিউটার থেকে। মিনি কম্পিউটার থেকে আমরা তাহলে আলোচনা করব। টেকনো লিখেছেন যে অ্যানালগ কম্পিউটার বলুন স্যার, অ্যানালগ কম্পিউটার বলুন। অ্যানালগ কম্পিউটার তো বলেছিলাম, আপনি মনে হয় পরে জয়েন করেছেন, এজন্য মনে ক্লিয়ার না। আপনি তাহলে রেকর্ডেড ক্লাস শুনলে বুঝতে পারবেন অ্যানালগ সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে কি বলবো। আপনি পরে জয়েন করেছেন নাকি কি জানতে চান? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমরা তাহলে জানলাম যে মাইক্রো কম্পিউটার আমরা ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ। আমরা মিনি কম্পিউটার থেকে আলোচনা করব। মিনি কম্পিউটার, মিনি কম্পিউটার এক কথায় মানে আমরা জানি যে জেলা পর্যায়ে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন বৃত্তান্ত, বেতন কাঠামো এবং নির্বাচনী। আপনি তাহলে লিখে রাখবেন শুধু যে নির্বাচনী কাজ করার জন্য এবং জেলা পর্যায়ে মিনি কম্পিউটার ব্যবহার করা হয়। যে নির্বাচনী কাজ করার জন্য মানে জেলা পর্যায়ে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন বৃত্তান্ত, বেতন কাঠামো এবং নির্বাচনী তথ্য সংগ্রহ করার জন্য মিনি কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে, এভাবে আসতে পারে যে নির্বাচনী সংক্রান্ত কাজ করার জন্য নিচের কোন কম্পিউটার ব্যবহার করা হয়? অপশন থাকবে মাইক্রো, মিনি, মেইনফ্রেম, সুপার। আমরা কোনটা দেব? মিনি। আমরা মিনি কম্পিউটারের এক্সাম্পল লিখব। আমরা মিনি কম্পিউটারের এক্সাম্পল লিখব। তাহলে মিনি কম্পিউটার এক্সাম্পল কি? যে পিডিএ, লিখেন পিডিএ বা পিডিবি, পিডিবি 1, পিডিবি 1, পিডিবি 2, 4, 8। মিনি কম্পিউটার এক্সাম্পল যেমন পিডিবি 1, পিডিবি 2, পিডিবি 4, পিডিবি 8, পিডিবি 11। এগুলো হচ্ছে মিনি কম্পিউটারের এক্সাম্পল। পিডিবি মানে প্রোগ্রামড ডেটা প্রসেসর। তাহলে মিনি কম্পিউটার এক্সাম্পল হচ্ছে পিডিবি 1, পিডিবি 2, পিডিবি 4, 8, 11। এগুলো হচ্ছে মিনি কম্পিউটার এক্সাম্পল। তাহলে বুঝতে পেরেছেন? আমরা এখন চলে যাব মেইন ফ্রেম কম্পিউটারে। মেইন ফ্রেম, মেইন ফ্রেম লিখেন মেইন ফ্রেম বাংলাদেশ বিমান ও রেলওয়ে টিকিট সংগ্রহের জন্য, বাংলাদেশ বিমান ও রেলওয়ে টিকিট সংগ্রহের জন্য মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে বাংলাদেশ বিমান ও রেলওয়ে টিকিট সংগ্রহের জন্য মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। বাংলাদেশ বিমান ও রেলওয়ে টিকিট সংগ্রহের জন্য মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশ বিমানের টিকিট সংগ্রহের জন্য নিচের কোন কম্পিউটার ব্যবহৃত হয়? অপশন থাকবে মাইক্রো, মিনি, মেইনফ্রেম, সুপার। তাহলে আমরা কোনটা দেবো? মেইনফ্রেম। আমরা এখন মেইনফ্রেম কম্পিউটার এক্সাম্পল দেখব। আইবিএম 1600, আইবিএম 1620। আমরা মেইন ফ্রেম কম্পিউটার এক্সাম্পল দেখবো আইবিএম 1600, আইবিএম 1620। এগুলো হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার এক্সাম্পল। আমরা এখন চলে যাব সুপার কম্পিউটার। লিখা হয়েছে? আমরা এখন সুপার কম্পিউটার লিখেন যে সুপার কম্পিউটার হচ্ছে একটি অত্যাধুনিক শক্তিশালী কম্পিউটার। আমরা জানি সবচেয়ে দ্রুততম এবং শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। সুপার আমাদের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসছিল সুপার কম্পিউটার থেকে যে সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে
প্রতি সেকেন্ডে কত জিবি ডাটা গণনা করে? লিখেন সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 100 জিবি ডাটা গণনা করতে পারে। সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 100 জিবি ডাটা গণনা করতে পারে। তাহলে আমাদের বলতে পারে যে সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে কত জিবি ডাটা গণনা করতে পারে? 100 জিবি। এখন যদি পরীক্ষা আসে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার নাম কি, তাহলে আমরা কি দেবো? লেখেন ইএল ক্যাপটিন। ইএল ক্যাপটিন, যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ইএল ক্যাপটিন। এটা হচ্ছে ইউএস এর, এটা হচ্ছে ইউএস এর ইএল ক্যাপটিন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম। লিখে হয়েছে? আমরা তারপরে লিখতে পারি যে বাংলাদেশের সুপার কম্পিউটার নাম। আইবিএম RS 6000 এসপি মডেল। এটা হচ্ছে বাংলাদেশের সুপার কম্পিউটারের নাম, IBM RS 6000 এসপি মডেল। লিখতে পেরেছেন? এখন যেমন আমরা দেখেছি যে এই সুপার কম্পিউটারে প্রথমে ছিল চায়না, চায়নাকে টপকিয়ে আপনার আমেরিকা গেছিল, আমেরিকাকে টপকিয়েও জাপান আসছিল, জাপানকে টপকিয়ে আবার আমেরিকা, অর্থাৎ এখনো পর্যন্ত আমেরিকা আছে। তাহলে সুপার কম্পিউটার দ্বারা কি করা হয়? সুপার কম্পিউটার ব্যবহার আমাদের রিটেন পরীক্ষায় আসে। সুপার কম্পিউটার ব্যবহার একটু বলি, আপনারা শুনে নেন যে মহাকাশ গবেষণা ও নাসায় সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে কিভাবে আসতে পারে? বলতে পারে যে মহাকাশ গবেষণা ও নাসায় নিচের কোন কম্পিউটার ব্যবহার করা হয়? সুপার কম্পিউটার। আবার বলতে পারে যে আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য নিচের কোন কম্পিউটার ব্যবহার করা হয়? আবহাওয়ার পূর্বাভাস, সুপার কম্পিউটার। তারপরে আপনারা আমাদের জটিল গাণিতিক হিসাব নিকাশ করার জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তারপরে যে জঙ্গি বিমান, ড্রোন বিমান, প্লান বিমান, মনুষ্যবহীন বিমান, এগুলোতে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তারপর আমরা জানি সাবমেরিন, সাবমেরিনে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। সাবমেরিন কথার অর্থ হচ্ছে ডুবোজাহাজ, সমুদ্রের নিচে দেওয়া বা তলদেশ দেওয়া যে তরঙ্গ দৈর্ঘ্য হয়। আমরা দেখেছি আমাদের সাবেক মাননীয় প্রাইম মিনিস্টার চিটাগাং কর্ণফুলী উদ্বোধন করেছিল। তো আমাদের এই যে আপনার ডুবোজাহাজ, বাংলাদেশে দুইটা ল্যান্ডিং স্টেশন রয়েছে। সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে কক্সবাজারের জিরংজা CME 4, আর এটা হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটায় CME 5। একটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5। আমরা তাহলে সুপার কম্পিউটার নিয়ে মোটামুটি এতটুকু জানলে হবে। আমরা এখন দেখব কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচার বলতে পারি। আমরা কম্পিউটার আর্কিটেকচারটা কি একটু দেখে নেব। কম্পিউটার কম্পিউটার আর্কিটেকচার বা কম্পিউটার অঙ্গ সংগঠন। কম্পিউটার আর্কিটেকচার বা কম্পিউটার অঙ্গ সংগঠন কি? এত লেট হলো? বাংলাদেশে জ্যাম থাকবে, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। আপনি পরীক্ষার সময় কিন্তু অনেকে দেরি করে আসে, 5 মিনিট 10 মিনিট দেরি করে ঢুকে। এই জন্য এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে।
আমরা তাহলে কি বললাম যে কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার আর্কিটেকচার বাংলা আমরা বলতে পারি কম্পিউটার অঙ্গ সংগঠন। কম্পিউটার অঙ্গ সংগঠনটা কি? যে কম্পিউটারের মাধ্যমে সঠিক কাজ সম্পাদনের জন্য, লিখেন একটু, যে কম্পিউটারের মাধ্যমে সঠিকভাবে, কম্পিউটারের মাধ্যমে সঠিকভাবে কাজ সম্পাদনের জন্য এর যন্ত্রাংশগুলো, কম্পিউটারের মাধ্যমে সঠিকভাবে কাজ সম্পাদন করার জন্য এর যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করাকে, সঠিকভাবে স্থাপন করাকে কম্পিউটারের অঙ্গ সংগঠন বলে। কম্পিউটারের মাধ্যমে সঠিক কাজ সম্পাদন করার জন্য এর যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করাকে কম্পিউটারের অঙ্গ সংগঠন বলে। লিখতে পেরেছেন? লিখেন, কম্পিউটার অঙ্গ সংগঠন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হার্ডওয়্যার, আর একটা হচ্ছে সফটওয়্যার। তাহলে কম্পিউটার অঙ্গ সংগঠন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। আপনারা দেখেন যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, তাহলে আমরা জানি যে এবছর 90 মার্কের রিটেন পরীক্ষা দিতে হবে। মানে এটা রিটেন লেখা থাকে, লিখিত পরীক্ষা, তাই না? তো আমরা একটু আপনার মানে আমরা জানি যে প্রাইমারিতে 0.25 নেগেটিভ মার্ক, তাই না? এটা পয়েন্ট, যদি পিএসসির আকারে পিএসসির আদলে নিয়ে যায় তাহলে দেখবেন 0.50 নেগেটিভ মার্কে পরীক্ষা হবে। তো আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা যেহেতু সময় কম এখন, আমাদের মানে হাঁটলে হবে না, এখন ধরে দিতে হবে। 2 তারিখে পরীক্ষা। কারণ হচ্ছে আমরা আজানের জন্য 1 মিনিট একটু নিরবতা পালন করি। এখানে
তাহলে আমরা লিখবো যে হার্ডওয়্যার, যদি বলা হয় হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার হচ্ছে, আমরা এক কথা বলতে পারি যে কম্পিউটারের সকল যান্ত্রিক সরঞ্জামকে কি বলা হয়, হার্ডওয়্যার। এই যে উপরে লিখে দিয়েছি যান্ত্রিক সরঞ্জাম। আবার একটা পরীক্ষা আসলে যে কম্পিউটার মেকানিক্যাল ডিভাইস কি বলা হয়, হার্ডওয়্যার। মেকানিক্যাল, যে কম্পিউটার মেকানিক্যাল ডিভাইস কি বলা হয়, হার্ডওয়্যার বলা হয়। অর্থাৎ যেমন আমি যদি আপনাদেরকে বলি যে কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, মনিটর, এগুলো কি এক একটা হার্ডওয়্যার না, এগুলো এক একটা হার্ডওয়্যার। তাহলে এগুলো মানে হার্ডওয়্যারটা আমরা বলতে পারি যে, যেমন হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে বেসিক পার্থক্য, আমরা বলতে পারি হার্ডওয়্যারটা ধরা যায়, দেখা যায়, স্পর্শ করা যায়। ক্লিয়ার? যে হার্ডওয়্যারটা ধরা যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, এটা হচ্ছে হার্ডওয়্যার। আমরা এখন দেখবো সফটওয়্যার। লিখেন, সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি। সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি। তাহলে সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যেটা যেটা আপনার আমরা ধরতে পারি না, মানে যেটা ধরা যায় না, আবার স্পর্শ করা যায় না, দেখা যায় না, এটা হচ্ছে সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার আর সফটওয়্যার মধ্যে বেসিক পার্থক্য বুঝতে পারছেন, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা কি। আমরা এখন দেখব কম্পিউটার পেরিফেরালস। কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটার পেরিফেরালস, আমরা কম্পিউটার পেরিফেরালসটা দেখব। কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটার পেরিফেরালস। লিখেন, কম্পিউটার হার্ডওয়্যারের সাথে যে সকল যন্ত্রসমূহ, কম্পিউটার হার্ডওয়্যারের সাথে যে সকল যন্ত্রসমূহ যুক্ত হয়ে কম্পিউটার হার্ডওয়্যারের সাথে যে সকল যন্ত্রসমূহ যুক্ত হয়ে কম্পিউটার হার্ডওয়্যারের কম্পিউটার হার্ডওয়্যারের কর্মদক্ষতা ও কর্মপরিধি বৃদ্ধি করে। তাহলে কম্পিউটার হার্ডওয়্যারের সাথে যে সকল যন্ত্রসমূহ যুক্ত হয়ে কম্পিউটার হার্ডওয়্যারের কর্মদক্ষতা ও কর্মপরিধি বৃদ্ধি করে, তাকে কম্পিউটার পেরিফেরালস বলে। তাকে কি বলে? কম্পিউটার পেরিফেরালস বলে। এখন আমাদের যদি বলা হয় যে কম্পিউটার পেরিফেরালস কয় প্রকার, কয় প্রকার বলেন? 2, 3, 4, 5, কত প্রকার? যে কম্পিউটার পেরিফেরালস লিখেন 3 প্রকার। কম্পিউটার পেরিফেরালস কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, ইনপুট ডিভাইস। নাম্বার 1, ইনপুট ডিভাইস। নাম্বার 2, আউটপুট ডিভাইস। নাম্বার 3, ইনপুট আউটপুট দুটো একসাথে। নাম্বার 3, ইনপুট আউটপুট দুটো একসাথে।
তাহলে আমরা কি বললাম যে কম্পিউটার পরিবেশ তিন প্রকার, নাম্বার ওয়ান ইনপুট ডিভাইস। আমরা এখন ইনপুট ডিভাইসের নামগুলো দেখবো। আমরা কিছু ইনপুট ডিভাইসের নাম লিখবো। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস হচ্ছে কি কি ইনপুট ডিভাইস হতে পারে বলুন তো আমার সাথে? কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, ওসিআর, 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 এমআইসিআর, এমআইসিআর, সেন্সর, জয়স্টিক, বারকোড রিডার, বারকোড রিডার, বারকোড রিডার, পেন ড্রাইভ, মাইক্রোফোন, মাইক্রোফোন। আপনারা তুলে নেন, তারপর আমি আলোচনা আসতেছি যে কেন কোনটা ইনপুট হলো, কেন ইনপুট হলো না। লিখে হয়েছে সবার? লিখে হয়েছে? তাহলে আমরা এখন দেখবো আউটপুট ডিভাইস। আমরা এখন আউটপুট ডিভাইস দেখবো। আউটপুট ডিভাইস নাম লিখেন। তাহলে আউটপুটটা কি? আমরা কম্পিউটারে কোনো, আমরা জানলাম যে ইনপুটটা হচ্ছে কম্পিউটারে কোনো ডেটা বা তথ্য প্রবেশ করাকে কি বলা হয়? ইনপুট ডিভাইস বলা হয়। কিন্তু এই ইনপুট ডিভাইস যখন ফলাফল বা রেজাল্ট আকারে আসবে সেটাকে আমরা কি বলবো? আউটপুট বলবো। ক্লিয়ার? তাহলে ইনপুট আর আউটপুট, আমরা ইনপুটটা জানলাম কি যে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশনা প্রবেশ করাকে কি বলা হয়? হুম। আমি ওএমআর আর ওসিআর আসি নাই, আমি ডিটেলসে আসবো যে ওএমআর আর আউটপুট, যে আমরা যে ইনপুটটা জানলাম কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশনা প্রবেশ করাকে ইনপুট বলে। আমি ইনপুট কোনটা কেন ইনপুট হলো বা কেন হলো না একটু ডিটেলসে আসবো পরে। আমি প্রথম আগে লিখে নিই আউটপুট ডিভাইসগুলা। আউটপুটটা কি? যে আপনার আউটপুট হচ্ছে যে আমাদের প্রসেসিংকৃত ডেটা যে ফলাফল বা রেজাল্ট আকারে আসবে সেটা হচ্ছে আউটপুট। আমরা আউটপুটে প্রথম কি পেয়েছি বলতে পারি? কি? মনিটর। লিখেন। মনিটর, প্রিন্টার, প্লটার, প্লটার, প্রজেক্টর, প্রজেক্টর, স্পিকার, স্পিকার। তাহলে মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর, স্পিকার, এগুলো হচ্ছে আমাদের কি? আউটপুট ডিভাইস।
লিখতে পেরেছেন সবাই? আমরা এখন তাহলে চলে যাব ইনপুট আউটপুটে। আমরা তাহলে এখন দেখব ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটে আমি চলে আসবো এখন। ইনপুট আউটপুটে আমরা দেখব 3 নম্বরটা, যে কোনগুলা ইনপুট অ্যান্ড আউটপুট, দুটো একসাথে, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। যেমন আমরা ইনপুট আউটপুট ডিভাইস বলতে পারি প্রথমে টাচ স্ক্রিন মনিটর, টাচ স্ক্রিন মনিটর, টাচ স্ক্রিন মনিটর, প্রিন্টার, হাইপেন স্ক্যানার, স্ক্যানার, মডেম, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ভিটিআর, ভিসিআর, বিতে ভিডিও টেপ রেকর্ডার, ভিডিও টেপ রেকর্ডার, ভিসিআর এ ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিডিও ক্যাসেট রেকর্ডার। তাহলে ভিডিও টেপ রেকর্ডার, ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিডিও টেপ রেকর্ডার, এটা হচ্ছে কি ভিডিও ক্যাসেট রেকর্ডার। তাহলে সবাই লিখতে পেরেছেন? আমরা এখন ওই যে আমরা প্রথম থেকে আলোচনা করব ইনপুটে, যে ইনপুটে প্রথম কি পেয়েছি, তাহলে আমি মুছে ফেলি। দেখেন, আমরা ইনপুটে পেয়েছিলাম প্রথমে কিবোর্ড। কিবোর্ড কি ইনপুট বলেছিলাম, কারণ কি আমরা ইনপুটের ডেফিনেশনটা জানি যে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশনা প্রবেশ করে কি বলা হয়, ইনপুট বলে। আমরা এই যে কিবোর্ডকে ইনপুট বলি কেন, কারণ কিবোর্ডে কোনো তথ্য বা নির্দেশনা আমরা কি প্রবেশ করাই কিনা, করি না? কিবোর্ডের মাধ্যমে কি আমরা কমান্ড দেই কিনা, কোনো কিছু কমান্ড দিই বা টাইপ করি বা লিখি, যেটাই লিখি আমরা সেটা মনিটরে যায়। আমরা এই জন্য কিবোর্ডকে ইনপুট ডিভাইস হিসেবে কাউন্ট করি। আর যদি কিবোর্ড থেকে এখন পরীক্ষা কোশ্চেন আসে, বলতে পারে যে একটি প্রচলিত বা স্ট্যান্ডার্ড কিবোর্ডে সর্বোচ্চ কি সংখ্যা থাকতে পারে, কতটি? লিখেন 105টি। যে একটি প্রচলিত বা স্ট্যান্ডার্ড কিবোর্ডে সর্বোচ্চ কি সংখ্যা থাকতে পারে, কতটি? 105টি। যে একটি প্রচলিত বা স্ট্যান্ডার্ড কিবোর্ডে সর্বোচ্চ কি সংখ্যা থাকতে পারে, কতটি? 105টি। এখন আমাদের যদি পরীক্ষা আসে যে একটি কিবোর্ডে কতটি নিউমেরিক কি আছে, 17টি নিউমেরিক কি, 17টি। তাহলে একটি কিবোর্ডে কতটি নিউমেরিক কি আছে, 17টি। যেমন 0 থেকে 9 এখানে 10টা, তারপর প্লাস, মাইনাস, @ হ্যাশ, এগুলোকে বলা হয় নিউমেরিক কি। এই কিগুলা হচ্ছে 17টি। এখন আমাদের যদি পরীক্ষায় বলে একটি কিবোর্ডে কতটি আলফা নিউমেরিক কি আছে, যে আলফা নিউমেরিক কি, আলফা নিউমেরিক কি,
আলফা নিউমেরিক কি? আলফা নিউমেরিক কি আছে কতটি? 36টি। যেমন আমাদের 0 থেকে 9 আর এ থেকে জেড, এগুলোকে বলে আলফা নিউমেরিক কি। তাহলে আমাদের আলফা নিউমেরিক আছে 17টি। এখন আমাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে? পরীক্ষায় বলতে পারে 0 থেকে এ থেকে জেড এই কিগুলোকে কোন কি বলা হয়। অপশন থাকবে মডিফায়ার কি, আলফা নিউমেরিক কি, কাস্টর মুভমেন্ট কি। আলফা নিউমেরিক কি? লিখে বসে সবার। আমরা তারপর দেখবো আমরা দেখেন যে শিফট প্লাস কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ইন্টার প্লাস স্পেস, এই কিগুলাকে বলা হয় মডিফায়ার কি। মডিফায়ার কি। তাহলে পরীক্ষায় যদি আসে কিভাবে আসবে? এবার যখন দুইটা দিয়ে বলবে যে শিফট প্লাস কন্ট্রোল এই কিগুলাকে কোন কি বলা হয়, যে মডিফায়ার কি। যে কোনো দুটো বা তিনটা দিয়ে আসতে পারে। লিখে হয়েছে। আমরা তারপর দেখব যদি পরীক্ষায় আমাদের চিত্র দিয়ে আবার বলে যে এই চিত্রটি কিসের মধ্যে পড়ে, যে কার্সর মুভমেন্ট কি বা অ্যারো কি। কার্সর মুভমেন্ট কি বা অ্যারো কি। অ্যারো কি। কার্সর মুভমেন্ট কি বা অ্যারো কি। তাহলে চিত্র দিয়ে বলতে পারে কার্সর মুভমেন্ট কি বা অ্যারো কি। লিখে হয়েছে। তাহলে আশা করি আমাদের কিবোর্ড নিয়ে, যেমন আমরা জানি যে F1 থেকে F12, এটা অনেকগুলো পরীক্ষা এসেছিল যে F1 থেকে F12 এই সংখ্যাগুলোকে কোন কি বলা হয়, ফাংশন কি বা ফাংশনাল কি। ফাংশন কি বা ফাংশনাল কি। ফাংশন কি। তাহলে F1 থেকে F12 সংখ্যাগুলো কি কি বলা হয়, ফাংশন কি বা ফাংশনাল কি। এখন F1 এর এগুলো আবার বিভিন্ন ব্যাংক পরীক্ষায় কোশ্চেন আসে, যেমন F1 প্রেস করলে নিচের কোন কাজটি করবে, হেল্প। F2 ফাইল চেঞ্জ, F3 ফাইল রিনেম, F5 রিফ্রেশ স্লাইড। এগুলো বিশেষ করে ব্যাংক পরীক্ষা আসে। তাহলে যদি প্রাইমারি পরীক্ষা আসে তাহলে আমাদের দুই একটা একটু আসতে পারে, ওগুলো লিখে রাখলে হবে। যেমন F1, F5, F6, F7, F8, এই কটার মধ্যেই আসলে আসবে। তাহলে F1 হচ্ছে হেল্প, F1 হচ্ছে হেল্প। সবাই কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে কারো সমস্যা হয় তাহলে বলবেন। তাহলে আমাদের F1 সমান হেল্প, F2 ফাইল
চেঞ্জ F5 রিফ্রেশ অবলিক স্লাইড তারপর আমরা যেমন F6 ওয়েব লিঙ্ক F7 স্পেলিং চেক F8 সেভ তাহলে সবার লিখে হয়েছে। আমরা তাহলে এখন চলে যাব মাউসে। মাউস লিখেন, মাউস আবিষ্কার হয়েছিল 1963 সালে। যদি বলে কে আবিষ্কার করছে, ডগলাস অ্যাঞ্জেল বার্ড। মাউস আবিষ্কার করছে ডগলাস অ্যাঞ্জেল বার্ড। আমরা তাহলে কি দেখলাম, যে মাউস আবিষ্কার করেছে ডগলাস অ্যাঞ্জেল বার্ড। কত সালে আবিষ্কার করছে? 1963 সালে। লিখেন, মাউস প্রথম ব্যবহার করা হয়েছিল 1984 সালে মেকিনটশ কম্পিউটারে। মাউস ব্যবহার করা হয়েছিল। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে মাউস ব্যবহার করা হয়েছিল কত সালে? 1984 সালে। যদি বলে কোন কম্পিউটারে মাউস ব্যবহার করা হয়েছে? মেকিনটশ কম্পিউটারে। এই মেকিনটশ কম্পিউটারে মাউস সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল। তাহলে সবাই কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার সবাইটা? আমরা একটি প্রচলিত বা স্ট্যান্ডার্ড মাউসে 2টি বা 3টি বাটন থাকে, আর বর্তমান মাউসগুলো ওয়্যারলেস, তারবিহীন। মাউস শব্দটা মাইস শব্দ থেকে আসছে। এটি দেখতে ইঁদুরের মতো মনে হয় বলে একে মাউস নামকরণ করা হয়েছে। তাহলে মাউস এটি দেখতে ইঁদুরের মতো মনে হয় বলে মাউস নামকরণ করা হয়েছে। ক্লিয়ার? মাউস নিয়ে আমাদের মোটামুটি এতটুকু জানলে হবে। আমরা তারপরে চলে আসবো কিসে? ওএমআর।
ওএমআর সম্পর্কে একজন জানতে চেয়েছিলেন। ওএমআর হচ্ছে কি? অপটিক্যাল মার্ক রিডার। দেখেন, ওএমআর আমরা অপটিক্যালে বাংলা অর্থ কি? আলোক। আমরা যদি ভেঙে পড়ি তাহলে বলতে পারি যে অপটিক্যালের বাংলা অর্থ হচ্ছে কি? আলোক। মার্কের বাংলা অর্থ হচ্ছে কি? চিহ্নিত। চিহ্নিত। আর রিডার অর্থ কি? যেটা পড়ে বা পাঠ করে। যেটা পড়ে বা পাঠ করে। তাহলে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ অনুসরণ করে যেটা পড়ে বা পাঠ করে সেটাকে বলে ওএমআর। তাহলে আমরা ওএমআরটা কি জানলাম? যে ওএমআর হচ্ছে একটি ইনপুট ডিভাইস, অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার, যেটা আলোর প্রতিসরণ অনুসরণ করে যেটা পড়ে বা পাঠ করে সেটা হচ্ছে ওএমআর। এখন পরীক্ষায় আমাদের যদি কোশ্চেন ঘুরিয়ে বলে তাহলে বলতে পারে যে পাবলিক পরীক্ষার খাতা মূল্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ওএমআর। তাহলে আপনারা লিখতে পারেন যে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে ওএমআর ব্যবহার করা হয়। এছাড়া এছাড়া সার্ভে ও জনগণনায় সার্ভে ও জনগণনায় ওএমআর ব্যবহার করা হয়, অর্থাৎ আদমশুমারি বিভিন্ন কাজেও ওএমআর ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে যদি পরীক্ষা আমাদের আসে বলতে পারে যে সার্ভেতে নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশন থাকবে ওএমআর, ওসিআর, এমআইসিআর, নান অফ দিস। তাহলে আমরা কোনটা দেবো? ওএমআর। আবার পরীক্ষা ব্যবহার আসতে পারে যে সার্ভেতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ওএমআর, ওসিআর, এমআইসিআর, নান অফ দিস। তাহলে আমরা কোনটা দেবো? তাহলে আমরা এখন দেখবো ওসিআর। আমরা এখন দেখবো ওসিআর। ওসিআর ওসিআর হচ্ছে কি? আমরা ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ওসিআর বলতে পারি আমরা কি? যে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ওসিআর আমরা তো অপটিক্যাল জানলাম যে আলো। ওসিআর তাহলে ক্যারেক্টার মানে কি? বর্ণ বা চরিত্র। তাহলে ওসিআর যদি আপনি কোনো কিছু প্রকাশ করতে চান বা পাঠ করতে চান, ওসিআর দুইটা সংকেত থাকে। আপনি কোন মাধ্যমে ওসিআর এ প্রবেশ করতে চান বা পাঠ করতে চান, ওসিআর প্রবেশ করলে ওসিআর বুঝতে পারে। আমরা লিখব চিঠির পিনকোড, চিঠির পিনকোড, চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল, কমা পাসপোর্ট নম্বর, পাসপোর্ট নম্বর, চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল, পাসপোর্ট নম্বর ও ইন্স্যুরেন্স প্রিমিয়ামে, ও ইন্স্যুরেন্স প্রিমিয়ামে, ও ইন্স্যুরেন্স প্রিমিয়ামে, ও ইন্স্যুরেন্স প্রিমিয়ামে ওসিআর ব্যবহার করা হয়। তাহলে আমাদের পরীক্ষায় আসলে কিভাবে আসতে পারে যে বলবে পাসপোর্ট নম্বরের নিচের কোনটি ব্যবহার করা হয়? ওএমআর, ওসিআর, এমআইসিআর, নান অফ দিস। তাহলে আমরা কোনটা দেব? ওসিআর। আবার কোশ্চেন এভাবে আসতে পারে যে চিঠির পিনকোড পড়তে নিচের কোনটি ব্যবহার করা হয়? ওএমআর, ওসিআর, এমআইসিআর, নান অফ দিস। ওসিআর। তাহলে ক্লিয়ার সবাই? তাহলে ওসিআরটা সবাই ক্লিয়ার? আমরা আইনস্টাইনের কাছে এক বুড়িমা তার দুটো সন্তান নিয়ে গেছে, বলতেছে যে বাবা তোমার মতো বিখ্যাত বিজ্ঞানী বা জ্ঞান হিসাবে আমরা আমার সন্তান দুটোকে কিভাবে মানুষ করতে পারি। তখন আইনস্টাইন তার বুড়িমাকে বলল
যে আপনার দুটো সন্তান কে কিরকম একটু বলেন। তখন বুড়িমা বলল তার ছোট ছেলেটা অনেক মেধাবী কিন্তু পরিশ্রম করে না, তার কোনো ধৈর্য নাই। আর বড় ছেলেটা মেধাবী না, পরিশ্রমী, ধৈর্য আছে, ইচ্ছা শক্তি আছে। তো তখন আইনস্টোন তার বড় ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলতেছে, বাবা বেঁচে থাকো, মায়ের জন্য করো, জাতির জন্য করো, দেশের জন্য করো, এগিয়ে যাও। তখন বুড়িমা বলল, আমি ঠিক বুঝতে পারলাম না, আমার যে ছেলেটা মেধাবী আপনি তাকে ভবিষ্যৎবাণী না করে এই মেধাবী না তাকে ভবিষ্যৎবাণী করলেন। আমি তো ঠিকভাবে এটা বুঝতে পারলাম না, আপনি একটু আমাকে বুঝিয়ে বলেন। তখন আইনস্টাইন বলল, দেখেন মা, আমাদের যুগে দেশে অসংখ্য ব্রিলিয়ান প্রতিভাবান ব্যক্তি আসবে, যারা পরিশ্রম করবে না তারা কিছু করতে পারবে না, যারা পরিশ্রম করবে তারা সফলতার উচ্চ শিখরে আরোহণ করবে। তাহলে আপনাদের মানে পরীক্ষা 2 তারিখে, এখন তো খুবই পড়তে হবে, এখন হাঁটলে হবে না, এখন দৌড়াইতে হবে, কারণ পরীক্ষা খুবই সন্নিকটে। আপনারা জানেন যে বর্তমানে অনেক ক্যান্ডিডেট, তাই না? দেশে গ্রাজুয়েট বেকার কত লাখ? বর্তমানে 28 লাখ। তো আপনাকে যদি একটা ভালো জব পেতে চান অবশ্যই পড়াশোনা করতে হবে, হার্ড ওয়ার্কিং ছাড়া হবে না। তো এই জন্য আপনাকে এখন থেকে খুবই পড়াশোনা কি করে করতে হবে, তাহলে আপনি দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর পরিশ্রমী মানুষকে আল্লাহ তাআলা বিমুখ করে না, যেহেতু আমাদের সময় কম, তাই না, কম্পিটিশন বেশি। তাহলে আমরা এখন দেখবো এমআইসিআর। এমআইসিআর ম্যাগনেটিক ইন ক্যারেক্টার, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার অবলিক রেকগনিশন, রিডার অবলিক রেকগনিশন, দুটোই কিন্তু কারেক্ট। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে রিডারও আসতে পারে, আবার রেকগনিশন, দুইটাই আসতে পারে। যেটা আসুক দুইটা কিন্তু কারেক্ট। এখন আপনি রেকগনিশন দেখে আপনি বললেন যে স্যার এটা তো আমরা রিডার পড়েছি, রেকগনিশন তো পড়িনি। এই জন্য এটা মাথায় মাথায় রাখতে হবে যে যখন আমাদের এমআইসিআর, যেমন এটা বিগত পরীক্ষা একবার এসেছিল যে এমআইসিআর পরীক্ষা, এমআইসিআর স্ট্যান্ডস ফর আর ইলাবোরেশনটা চেয়েছে যে আসলে এমআইসিআরটা কি। তাহলে আমরা জানলাম ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার অবলিক রিকগনিশন। তো ম্যাগনেটিক মানে কি? চুম্বক। ইনক মানে কি? কালি। আমরা তো ম্যাগনেটিক মানে কি চুম্বক বাংলায়, ইনক মানে কালি, আমরা এর আগে তো ক্যারেক্টার জানলাম, রিডারও জানলাম। তাহলে এই যে এমআইসিআরটা কি, যে এমআইসিআরটা হচ্ছে এমন একটা ডিভাইস, যেমন যেটা তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংকে এমআইসিআর মেশিনের ছাপ লাগবে। আমরা, আপনারা যারা চেক ইন ট্রানজেকশন করেছেন, আপনারা দেখেছেন না এরকম একটা ধরনের আমরা চেক, আমরা ধরে নিলাম এটা চেক। এই চেকে এখানে বিভিন্ন ডিজিট থাকে কিনা, 0, 1, 2, 3 থাকে কিনা, এই চেকে এমআইসিআর মেশিনের ছাপ থাকতে হবে। এমআইসিআর মেশিনের ছাপ থাকলে আমরা এই চেকটা তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংকে আপনার কি করবে, যে গ্রহণ করবে। আর ছাপ না থাকলে যদি এটা চায় আপনার, তারা রিজেক্ট করতে পারে। তাহলে লিখেন, বাংলাদেশের তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংকে, বাংলাদেশের তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংকে, বাংলাদেশের তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংকে এমআইসিআর ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশের তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংকে এমআইসিআর বাধ্যতামূলক করা হয়েছে। এখন যদি বলা হয় যে বাংলাদেশে তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংক বর্তমানে কতটি? বর্তমানে 62টি বাংলাদেশে তালিকাভুক্ত বা তফসিলভুক্ত ব্যাংক। আপনারা তালিকাভুক্ত বা তফসিলভুক্ত ব্যাংক বলতে কি বুঝেন? অর্থাৎ বাংলাদেশে যে 1972 সালে ব্যাংক আইন অনুযায়ী ব্যাংক গঠিত এবং পরিচালিত হয়, এই ব্যাংকের কিছু নিয়ম নীতি আছে। আপনি যদি বাংলাদেশে একটা ব্যাংক বিজনেস করতে চান, আপনাকে আগে 400 কোটি টাকা রিজার্ভ দেখাতে হতো, বর্তমানে 500 কোটি টাকা রিজার্ভ দেখাইতে হবে। আপনার নামে তখন ব্যাংক অনুমোদন দিবে যে আপনার তৃষা প্রাইভেট ব্যাংক লিমিটেড, যে কোনো আপনি যেটা চান। তো এই যে আপনাকে অনুমোদন দিবে এবং আপনাকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের আইন কিছু, এটা হচ্ছে তফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংক। ক্লিয়ার?
আর লিখেন তফসিলভুক্ত মানে এই এমআইসিআর মেশিনে প্রতি মিনিটে এমআইসিআর মেশিন প্রতি মিনিটে 2500-এর চেক বেশি এমআইসিআর মেশিন প্রতি মিনিটে এমআইসিআর মেশিন প্রতি মিনিটে 2500-এর বেশি চেক পাঠ করে এমআইসিআর মেশিন প্রতি মিনিটে 2500-এর চেক বেশি পাঠ করে কম্পিউটার প্রসেসরে ট্রেন করতে পারে কম্পিউটার প্রসেসরে ট্রেন করতে পারে তাহলে এমআইসিআর মেশিন প্রতি মিনিটে 2500-এর চেক বেশি পাঠ করে কম্পিউটার প্রসেসরে ট্রেন করতে পারে সবাই লিখতে পেরেছেন আমি তাহলে বুঝতে পারি এটা তাই না আমরা তারপরে দেখেছিলাম কি আমাদের ইনপুটে জয়স্টিক তাই না জয়স্টিক আমরা লিখব যে কম্পিউটারে গেমস খেলার জন্য জয়স্টিক ব্যবহৃত হয় আমরা যেমন এরোপ্লেন বা রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো দেখি বাচ্চাদের মানে আপনার সামনে পিছনে ডানে বামে থাকে তাই না অ্যারো তো আমরা কম্পিউটারে যে দণ্ড আছে আপনার জয়স্টিকটা একটা দণ্ড মতো যারা গেমস খেলে তারা এটার সাথে পরিচিত হওয়ার কথা বা পরিচিত থাকার কথা তাহলে আমরা লিখব কম্পিউটারে গেমস খেলার জন্য জয়স্টিক ব্যবহৃত হয় আমরা এখন দেখবো বারকোড রিডার আমরা ওই যে লিখেছিলাম বারকোড রিডার বারকোড রিডার হচ্ছে এই যে এরকম সিম্বল থাকে আমরা বিভিন্ন কসমেটিক বা ফেস ওয়াশ ব্যবহার করি আমরা যেখানে ক্যাপটা খুলি তার নিচে এরকম কিছু সিম্বল থেকে এরকম কিছু কোড থাকে কিনা অর্থাৎ আমরা যদি এই কোড অ্যাক্সেস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমেরিকান প্রোডাক্ট বা জাপানি বা ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা তো আর কোড অ্যাক্সেস করি না আমরা যেখান থেকে ক্রয় করি আমরা সেখানে দেখি ওরা আলাদা স্টিকার বসিয়ে প্রাইস লিখে দেয় যেমন আমাদের যদি ইন্ডিয়ান আরএস যদি 200 থাকে ওরা 350 বা 300 টাকা নেয় তো এটা হচ্ছে বারকোড রিডার তাহলে আমরা লিখবো বারকোড রিডারের মাধ্যমে একটি আন্তর্জাতিক প্রোডাক্টের মান যাচাই করা যায় বারকোড রিডারের মাধ্যমে একটি আন্তর্জাতিক প্রোডাক্টের মান যাচাই করা যায় তাহলে বারকোড রিডারের মাধ্যমে কি করা যায় একটি আন্তর্জাতিক প্রোডাক্টের মান যাচাই করা দেখতে পেরেছেন অর্থাৎ যেমন আপনারা যারা মিনা বাজার বা স্বপ্ন থেকে কেনাকাটা করেছেন না আপনারা অনেক সময় মিনা বাজারে অনেক কিছু কেনাকাটা করে আপনারা কাউন্টারে নিয়ে আসেন কাউন্টারে নিয়ে এসে যে কাউন্টারম্যান তাকে বলেন যে তারা আমাদের কি করে দেন হিসাব নিকাশ আমাদের কত বিল আসছে তখন সে এগুলা আপনার স্ক্রিন করে তার মনিটরে সব প্রাইস উঠে তাই না এটা হচ্ছে বারকোড রিডার আমরা তারপরে দেখব পেন ড্রাইভ দেখেন পেন ড্রাইভটা আমরা শুধু ইনপুট ডিভাইস হিসেবে কাউন্ট করি আমরা মডেমটা ইনপুট আউটপুট দুটো বলি অনেকেই কোশ্চেন করে যে স্যার এই পেন ড্রাইভটার মডেমটা তো এই একই রকম মনে হয় তো আসলে পেন ড্রাইভটা কেন শুধু ইনপুট আউটপুট হয় না বা মডেমটা শুধু ইনপুট আউটপুট কেন দেখেন মডেমটা মডুলেটরে ম মানে মডেমটা এমও মডুলেটরে ম ডিমডুলেটর ড্যাম একত্রে নামকরণ করা হয়েছে মডেম এই মডেমের কাজ হচ্ছে মডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করবে আর ডিমডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করবে ওই জন্য মডেমকে ইনপুট আউটপুট দুটো বলি কিন্তু পেন ড্রাইভ কোনো সিগন্যাল ফ্লো করে না যার কারণে আমরা পেন ড্রাইভকে অনলি ইনপুট হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে পেন ড্রাইভ কোন ধরনের ডিভাইস আমরা কি দিব ইনপুট ডিভাইস ক্লিয়ার
আমরা তারপরে কি দেখেছিলাম, সেন্সর, তাই না? সেন্সর, দেখেন সেন্সর আমরা জানি যে আমরা লিখেছিলাম ইনপুট ডিভাইস। কেন? আপনাদের মোবাইলে সেন্সর আছে কিনা, যখন আপনি কোনো এই ফোন বা মিস কল বা মেসেজ আসলে আপনি যদি এটা সিন না করেন, এটা লাইটটা জ্বলবে নিবে না, হবে কিনা? আবার আমরা যদি দেখি পৃথিবীর প্রত্যেকটা এয়ারপোর্টে একটি করে সেন্সর বক্স আছে। তো সেখানে যদি কোনো একটা বিমান আপনার ল্যান্ড করবে অথবা ফ্লাই করবে, আপনার ওইখানে সেন্সর বক্সে দেখে আসলে জায়গাটা আপনার খালি আছে কিনা, বা সে এখন ল্যান্ড করতে পারবে কিনা, আরেকজন বাস ফ্লাই করবে কিনা, এইগুলো কিন্তু থাকে। আবার আমি এখন ইয়াতে আসছি, মনে করেন ঢাকা এয়ারপোর্টে, চিটাগাং এয়ারপোর্টে ট্রানজিট করে তারপরে যাবো, তাই না? বিভিন্ন সময় বিভিন্ন আমরা সেন্সর মাধ্যমে দেখতে পাই, সেন্সর বিভিন্ন রকম হয়। তারপর আমাদের কি আছে, মাইক্রোফোন, তাই না? আমরা মাইক্রোফোনকে কেন ইনপুট বলি? কারণ আমরা দেখেন আমার মাইক্রোফোনে আমি যে কথা বলতেছি, আমার কথাটা ইন হচ্ছে না? ইন হচ্ছে কিনা? প্রবেশ করতেছে না? আমরা এই জন্যই মাইক্রোফোনকে ইনপুট ডিভাইস হিসেবে কাউন্ট করি। আর আমরা স্পিকারকে আউটপুট বলি। কেন? কারণ স্পিকার মাধ্যমে কথাটা বের হচ্ছে না, সবাই শুনতে পাচ্ছে না স্পিকারের মাধ্যমে। এই জন্য আমরা ইনপুট, মাইক্রোফোনকে ইনপুট বলি আর স্পিকারকে কি বলি, আউটপুট। ক্লিয়ার? তারপরে আমরা কি লিখেছিলাম ইনপুটে? আমাদের কি আছে, ডিজিটাইজার, তাই না? ডিজিটাইজার, ডিজিটাইজার, ডিজিটাইজার হচ্ছে একটা আয়তকার চ্যাপ্টা লোকের মতো। এটি বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তরে ব্যবহার করা হয়। আমাদের পরীক্ষা আসলে কি ব্যবস্থা পারে যে ডিজিটাইজার কোথায় ব্যবহার করা হয়? বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তরে। তাহলে ডিজিটাইজার কোথায় ব্যবহার করে? বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তরে। যে একটা আয়তকার, ডিজিটাইজার হচ্ছে একটা আয়তকার চ্যাপ্টা ব্লকের মতো, এটা বাংলাদেশের ভূমি জরিপ অধিদপ্তরে ব্যবহার করা হয়। কি কাজে ব্যবহার করে? জমির মৌজা, জমির মৌজা পরিমাপ, পরিমাপ ও সংরক্ষণ কাজে, জমির মৌজা পরিমাপ ও সংরক্ষণ কাজে ডিজিটাইজার ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে ডিজিটাইজার কি কাজে ব্যবহার করা হয়? জমির মৌজা কাজে, বা পরিমাপ কাজে, কোন কাজে, কোনটি ব্যবহার করা হয়? ডিজিটাইজার। তারপর আমাদের কি আছে, আমাদের পেন ড্রাইভ ইনপুটে আর কোনো ডিভাইস আছে? নাই। আমরা তাহলে চলে যাবো এখন আউটপুটে। আমরা এখন আউটপুটে চলে যাব। দেখেন আমরা তো জানলাম যে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশনা প্রবেশ করাকে ইনপুট বলে, কিন্তু এই ইনপুটকৃত ডেটা বা প্রসেসিংকৃত ডেটা, যে ফলাফল বা যে রেজাল্ট আকারে আসবে সেটাকে বলে আউটপুট। অর্থাৎ এক কথা বা সহজ কথা আমরা বলতে পারি, মানে কম্পিউটারে কোনো কিছু প্রবেশ করাইলে সেটা যে ফলাফল,
রেজাল্ট আকারে আসবে, সেটা হচ্ছে আউটপুট। এখন আউটপুটে আমরা প্রথমে কি বলেছিলাম? মনিটর। মনিটর কেন দেখেন, আমরা মনিটরের মাধ্যমে সব দেখতে পাই না, প্রকাশ হয় না, আমরা এই জন্য মনিটরকে আউটপুট বলি। আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসছে মনিটর সাধারণত কয় ধরনের, লিখেন। মনিটর সাধারণত 3 ধরনের। নাম্বার 1 CRT, নাম্বার 2 LCD, নাম্বার 3 LED। পরীক্ষা এগুলো ইলেভেনেশন আসে, তাহলে এগুলো ফুল মিনিং কি লিখে দিতে হবে নাকি আপনারা সবাই জানেন? যে সিআরটি হচ্ছে কি? ক্যাথোড ক্যাথোড রে টিউব। এলসিডি হচ্ছে, যারা অনলাইনে আছেন তারা তো কিছু বলতেছে না, তারা মানে অনেক ভালো বুঝতেছেন। একজন লিখেছে যে লিকুইড ক্রাইস্টাল লিখছে, ধন্যবাদ ফয়সাল, ফারহান, ফয়সাল, অনিক। তারপরে আমরা এলইডি কি? লাইট এমিটিং ডায়োড, তাই না? LIQUID, QUID। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। ধন্যবাদ ফারহান, ফয়সাল, অনিক। তাহলে দেখেন আমরা সিআরটি মনিটর বলতে কি বুঝি? যেটা একটু সাইজে মোটা, স্বাস্থ্যবান। আমরা আগে দেখেছিলাম যে সিআরটি মনিটর ব্যবহার করা হয়েছে। যেমন আমাদের যে সামনে মনিটর, এটা কি মনিটর? সিআরটি না এলসিডি? হ্যাঁ, সিআরটি না, এটা এটা এলসিডি। এখন সব জায়গায় এলসিডি ব্যবহার করে, কারণ সিআরটি মনিটর রাখতে অনেক জায়গা নেয়, বহন করতে কষ্ট হয়ে যায়, ভারী। এই জন্য সব জায়গায় এখন এলসিডি। আর আপনারা দেখেন এলইডি লাইট, এগুলো অ্যাড দেয় বিভিন্ন জায়গায়, যে কোম্পানি প্রচারের জন্য 2টো কিনলে 1টি ফ্রি, তাই না? বিদ্যুৎ সাশ্রয়ী হয় বলে না? তো এই জন্য এটা দামে কমে পাওয়া যায়। আবার কোনো সমস্যা হলে ওয়ারেন্টি থাকে, এটা খুব সহজে রিপেয়ার করা যায়। এই জন্য এলইডিও মোটামুটি ভালো চলে। আমরা তারপরে চলে যাব প্রিন্টারে। প্রিন্টার প্রিন্টার দেখেন, প্রিন্টার কি? আমরা যা যদি বলি যে প্রিন্টার কি, এক ধরনের আউটপুট ডিভাইস। এখন যেমন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল যে প্রিন্টার পরিমাপের এককে কি বলা হয়, বা প্রিন্টার রেজুলেশন এককে কি বলা হয়? ডট পার ইঞ্চ। তাহলে প্রিন্টার পরিমাপের এককে কি বলা হয়? ডট পার ইঞ্চ। সংক্ষেপে বলে ডিপিআই। ডিপিআই মানে কি? ডট পার ইঞ্চ। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রিন্টার এককে কি বলা হয়, বা প্রিন্টার রেজুলেশনকে কি বলা হয়? ডিপিআই, ডট পার ইঞ্চ। তাহলে প্রিন্টার প্রধানত কয় প্রকার? 2 প্রকার। লিখেন, প্রিন্টার প্রধানত 2 প্রকার। প্রিন্টার প্রধানত 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ইমপ্যাক্ট প্রিন্টার। ইমপ্যাক্ট প্রিন্টার আমরা যেটাকে বলতে পারি বাংলা ধাক্কা প্রিন্টার। বাংলা কি? ধাক্কা প্রিন্টার। ইমপ্যাক্ট মানে ধাক্কা, আর যেটা নন ইমপ্যাক্ট
নন ইমপ্যাক্ট প্রিন্টার সেটা হচ্ছে অদাক্কা প্রিন্টার। অদাক্কা প্রিন্টার অর্থাৎ প্রিন্ট করার সময় মানে যেটা প্রিন্ট করার সময় শব্দ হয় বা সাউন্ড হয় সেটা হচ্ছে আপনার বলে ধাক্কা প্রিন্টার। আর ইমপ্যাক্ট প্রিন্টার আর নন ইমপ্যাক্ট প্রিন্টার প্রিন্ট করার সময় যেটা সাউন্ড বা শব্দ হয় না সেটাকে বলে নন ইমপ্যাক্ট প্রিন্টার। যেমন আমরা নন ইমপ্যাক্ট প্রিন্টার বলতে পারি লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, উন্নত মানের যে প্রিন্টার গুলা এগুলোকে আমরা বলি নন ইমপ্যাক্ট প্রিন্টার। আর ইমপ্যাক্ট প্রিন্টার হচ্ছে যেমন আমাদের সরকারি হসপিটালগুলোতে বা আপনারা কিছু জায়গায় দেখেন সব মানে ইয়ার সময় শব্দ মানে প্রিন্ট করার সময় একটা শব্দ হয় না, সাউন্ড হয় না, এটা হচ্ছে ইমপ্যাক্ট প্রিন্টার। ক্লিয়ার? আমরা এখন দেখবো প্লটার। এখন আমরা দেখবো প্লটার। দেখেন প্লটার এক ধরনের বড় আকৃতির প্রিন্টার। প্লটার এক ধরনের বড় আকৃতির প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেন ও পেন্সিলের সাহায্যে। প্লটারে প্রিন্ট হয় পেন ও পেন্সিলের সাহায্যে। তাহলে প্লটারও এক ধরনের বড় আকৃতির বা বড় মাপের প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেন ও পেন্সিলের সাহায্যে। তো নর্মাল প্রিন্টার আর প্লটারের মধ্যে পার্থক্যটা কি? দেখেন প্লটার একটা বড় আকৃতির প্রিন্ট আমরা বললাম। আমরা যেমন পেন্সিলের কালিও প্লটারে প্রিন্ট করা যায়। আমরা যে আমাদের যে বড় বড় ব্যানার দেখি নির্বাচনে, ব্যানার, প্লে কার্ড, ফেস্টুন, এগুলা সব প্লটারে প্রিন্ট করা হয়। আপনাদের এই যে পাশেই বাম পাশে আছে তাই না, এইটা ওইগুলো প্লটার। এই যে দেখা যাচ্ছে ছবি, এগুলা সব প্লটারে করা হয়। তাহলে যদি আসে যে নির্বাচনী কাজ করার জন্য নিচের কোন পিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? প্লটার। প্লটার, ঠিক আছে। এখন প্লটার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফ্ল্যাট বেড প্লটার, ফ্ল্যাট বেড প্লটার, ফ্ল্যাট বেড প্লটার, আর এটা হচ্ছে ড্রাম প্লটার। ড্রাম প্লটার। তাহলে প্লটার দুই প্রকার, একটা হচ্ছে ফ্ল্যাট বেড প্লটার আর একটা হচ্ছে ড্রাম প্লটার। তাহলে প্লটার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ফ্ল্যাট বেড আর একটা হচ্ছে ড্রাম প্লটার। আর প্লটার ব্যবহার করে কারা? যেমন স্থপতি, নকশাবিদ ও প্রকৌশলীরা। আপনার এখানে 10 কাঠা জমি আছে বা জায়গা আছে, আপনি এখানে বললেন ইঞ্জিনিয়ারকে যে ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা অত্যাধুনিক চাইনিজ বিল্ডিং করব, এখানে আমার, আপনি তাকে ধারণা দিবেন যে আমার প্রত্যেকটা দুইটা ইউনিট হবে, প্রতিটা ইউনিটে 3টা করে রুম, 2টা ওয়াশরুম, ব্যালকনি 2টা থাকবে, ডাইনিং ড্রয়িং থাকবে। আপনি তাকে ধারণা দিবেন, সেটা নকশা করবে। নকশা করে আপনাকে বলবে যে স্যার এই যে আমরা বিল্ডিংটা এভাবে করতে চাচ্ছি, আপনি এটা আপনার সাথে যেহেতু কন্ট্যাক্ট হবে, যে কাজ করা হলে যেভাবে আপনি বলবেন এভাবে করবে, তারপরে আপনাকে পুরো টাকা তাকে দিবেন। আপনি এই জন্য সংরক্ষণ করে রেখে দিবেন, সেও 1 কপি রেখে দিবে পোর্টালে প্রিন্ট করে, যাতে তখন আর বাড়ি করার পরে যাতে আপনি বলতে না পারেন যে আমার তো, আপনি তো আমার কথা রাখেননি, আপনি আমি যেভাবে বলেছি, আপনি আমি যেভাবে চেয়েছি আপনি ওইভাবে করেননি, আপনাকে এখন কিছু টাকা কম দেবো, কারণ আপনি আমার কথা মতো কাজ করেন নাই, আমি তো অবশ্যই টাকা কম দেবো। যার কারণে ওরা কি করে, ওরা ওই আগে সাইন করে নেয়, নকশা করে বলে দেয়, পরে নকশা অনুসারে দেখাই দেয়। হুম, হ্যাঁ ব্যবহার করতে পারেন। আবার এভাবে বড় কাগজে নকশা করে দেয়। কারণ একটা যে কোনো কিছু আপনারা দেখেন, মেট্রো রেল করার আগে নকশা করেছে না, যে মেট্রো রেলে কয়টা স্টেশন হবে, কোথায় থামবে, কত মিনিট লাগবে, প্রথমে তো নকশা করতে হবে। নকশা করেছে তারা রোড পরে কাজ শুরু করবে। নকশা না করলে তো আর পরে কাজ শুরু করলে কোনো ভুল হয়ে গেলে আবার কি তখন করবে, ভাঙবে বা মুছবে? এই জন্য আগে প্ল্যানিং করতে হবে, তারপরে কাজ করতে হবে। তো আমরা তাহলে এটা ব্যবহার করে কারা? স্থপতি, নকশাবিদ ও প্রকৌশলীরা। তারপরে আমাদের কি আছে? প্রজেক্টর। আমরা জানি যে প্রজেক্টর একটি আউটপুট ডিভাইস। কারণ কি, আমি প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিলে সবাই দেখতে পাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি একটি আউটপুট ডিভাইস। আমাদের তাহলে আউটপুটে কোনো ডিভাইস আছে যে আউটপুট দিয়ে কারো কোনো সমস্যা আছে? যদি বলেন, অনলাইনে যারা আছেন তারা কি ঘুমিয়ে পড়েছেন কিনা, কোনো রেসপন্স
পাচ্ছি না, আপনারা কি ভালো বুঝতেছেন কিনা জানাবেন প্লিজ। তাহলে আমরা এখন দেখবো ইনপুট আউটপুট দুটো একসাথে, যে দুটো ইনপুট আউটপুট দুটো একসাথে। দেখেন আমি ইনপুট আউটপুট দুটো একসাথে, আমাদের এই যে আমার ফোনটা এখন কি অফ আছে না? অফ আছে কিনা আমার ফোনটা? আমি যদি টাচ করি দেখেন অন হচ্ছে কিনা? অন হচ্ছে না। আবার টাচ করতেছি অফ হচ্ছে, আবার টাচ করতেছি অন হচ্ছে। তার মানে আমি একই সাথে দুটো কাজ করতে পারি, অন অফ। তাহলে আমরা এই জন্য এটাকে বলা হয় ইনপুট আউটপুট ডিভাইস, টাচ স্ক্রিন মনিটর। যে এটার সাথে আমি অন করলাম অফ করলাম, তাহলে দুটো একসাথে কি হয়, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, ইনপুট আউটপুট ডিভাইস। তারপর আমাদের কি আছে ইনপুট আউটপুট ডিভাইসে, আমরা ইনপুটে পড়েছিলাম প্রিন্টার হাইফেন দিয়ে স্ক্যানার। দেখেন এই ধরনের কোশ্চেন আপনাকে বিভ্রান্তি করার জন্য দিতে পারে, এছাড়া কিছুই না। কারণ প্রিন্টার দেখে আপনি মনে করতে পারেন অবশ্যই এটা প্রিন্টার পেয়েছি, অবশ্যই আউটপুট হবে। আর ওই যে হাইফেন দিয়ে যে স্ক্যানার আছে সেটা দেখলেন না। কারণ পিএসসি তে এই সময় অনেক সময় এই ধরনের কোশ্চেন থাকে যে নিচের কোনটি নয়, অনেকে নয়টা লক্ষ্য করে না, কোনো কোশ্চেন নিচের কোনটি, তখন ওইটাই দাগিয়ে দেয়। এই ধরনের কোশ্চেন আমাদের বিভ্রান্তি করার জন্য দিতে পারে, এছাড়া কিছুই না। ক্লিয়ার? তারপরে আমাদের মডেম, আমরা তো মডেম বললাম যে ইনপুট আউটপুট ডিভাইস। তারপরে আমাদের কি আছে, এই বিটিআর বিসিআর, ভিডিও টেপ রেকর্ডার, আর হচ্ছে কি ভিডিও ক্যাসেট রেকর্ডার, দুটো একসাথে কাজ করে। এই জন্য আমরা এটাকে বলি কি আপনার যে ইনপুট আউটপুট দুটো একসাথে। তারপর আমরা বলেছিলাম ডিজিটাল ক্যামেরা, এটা আমরা কি বলি, মানে ইনপুট আউটপুট ডিভাইস বলি, কারণ ছবি তোলা দেখা যায়, তাই না? এই জন্য এটাকে আমরা ইনপুট আউটপুট দুটো বলি। তারপর আমরা কি দেখেছিলাম ইনপুট আউটপুটে, তাহলে আর কোনো বাকি আছে ইনপুট আউটপুটে কোনো কিছু? এই পেরিফেরালস থেকে আপনার কোশ্চেন আসে প্রায় সময়। তাহলে আপনারা যদি এখন পরীক্ষা আসে আমাদের কম্পিউটার পেরিফেরালস থেকে, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার থেকে, অথবা কম্পিউটার ইতিহাস থেকে, আমরা পারবো কি না? ইনশাল্লাহ আমরা পারবো। আর আমি যেগুলো পড়িয়েছি আশা করি এখান থেকে দেখবেন আপনারা পড়তে গেলে বিগত সালের কোশ্চেন, মানে এখান থেকে অনেক কোশ্চেন আসছে। কারণ আপনারা এই বিসিএস এর বিগত সালে যদি কোশ্চেন পড়েন এবং নিবন্ধনের কোশ্চেন পড়লে আশা করি আপনারা এই প্রাইমারিতে 50% অথবা 45% কমন পাবেন ইনশাল্লাহ। কারণ যারা প্রাইমারিতে কোশ্চেন করে ওরা মনে করে যে আমরা পিএসসি যে কোশ্চেনগুলো আসে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, ওরা এক্সট্রা কোশ্চেন করতে চায় না, যে আমরা আর কষ্ট করে নতুন করে কোশ্চেন করা দরকার কি, ওখান থেকে ওরা কাটছাট করে অনেক কোশ্চেন দিয়ে আর কিছু নতুন আপডেট দিয়ে দেয়। কারণ আপনি বিগত সালে যদি কোশ্চেন দেখেন প্রাইমারি, অর্থাৎ আপনাকে বিগত সালে প্রাইমারি কোশ্চেনগুলো যদি একটু স্টাডি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো আসে বা কোনগুলো আসে না। এবং আপনি দেখবেন যে এই টপিকগুলোতে আসছে, এগুলো আসে না, এগুলো আসে, আপনি নিজেই ট্রাই করতে পারবেন। তাহলে আপনাকে বিগত সালে কোশ্চেন অবশ্যই পড়তে হবে, তাহলে তো আপনার ধারণা ক্লিয়ার হবে না যে কোন কোশ্চেনগুলো আসে বা কোনগুলো আসে না। কারণ পড়া শর্ট করে নিয়ে আসতে পারলে, কারণ কৌশল অবলম্বন করে পড়তে হবে, তা না হলে আপনি এই শেষ করতে পারবেন না। কারণ প্রাইমারি সিলেবাসও মোটামুটি অনেক বড়, এই বড়টাকে ছোট করে নিয়ে আসতে হবে, মানে অল্প করে, যেগুলো আসার মতো বা যেগুলো আসে পরীক্ষায়, তাই না? তো আপনাদের এভাবে আগাইতে হবে। এখন দেখেন আমরা জানি যে 90টা কোশ্চেন থাকবে, আমি 90 নম্বরে এখানে 90 নম্বরের কোশ্চেন আছে। আমরা জানলাম যে জাতিসংঘের, যে আমরা জানলাম এখানে কি, যে জাতিসংঘের ভেটো পাওয়ার ক্ষমতা রয়েছে কয়টি দেশের। এখানে অপশন থাকবে, ধরেন এখানে 1 নম্বর থাকবে এ, বি, সি, ডি, তাই না? এতে আমরা ধরলাম 8টা, সিতে ধরলাম 5টা, এখানে আমরা ধরলাম 12টা, এখানে 15টা। এখন আপনি আপনি এই যে সিতে আমরা জানি যে স্থায়ী সদস্য সংখ্যা দেশগুলোর কি ভেটোবার ক্ষমতা রয়েছে, তাই না? আপনি তাড়াহুড়া করে দাগাতে গিয়ে লাস্ট মুহূর্তে আপনি দাগাবেন হচ্ছে সি, কিন্তু আপনি দাগিয়ে ফেলছেন কোনটা, এ। এরকম ভুল হয় কিনা? হ্যাঁ, ভুল হয় না? তো যদি এখন আপনি দাগানোর পরে মনে হলো ইস আমি তো এটা জানি, এই অ্যান্সারটা তো
ভেটো পাওয়ার ক্ষমতা তো রয়েছে 5টি দেশের, তো আমি তো 5টা দাগাবো, কিন্তু আমার হয়ে গেছে অ্যান্সার 8টা। তাহলে এটা কি ভুল হয়েছে না আমাদের? যদি ভুল হয়ে যায় এরকম অপ্রত্যাশিত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে, তাহলে আমরা কি করব? যদি আমাদের এরকম অনিচ্ছাকৃত বা অপ্রত্যাশিত ভাবে ভুল হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি? কারণ আমরা জানি প্রতিটা ভুল উত্তরের জন্য এখন বর্তমানে 0.25, কিন্তু ভবিষ্যতে এটা 0.5 যদি চলে আসবে, তো আমরা এখন তো 4টা দিকে একটা কাটবে যেটা সঠিক অ্যান্সার হলে, তখন তো 2টা দিকে একটা 1.5 মার্ক চলে যাবে, তাই না? যদি 50 করে। তো আমরা এখন দেখেন যদি এরকম ভুল হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন একটু বলেন। যদি ভুল হয়ে যায়, অনলাইনে যারা আছেন তারাও পার্টিসিপেট করতে পারেন। যদি আপনারা যদি ভুল হয়ে যায়, তখন আপনারা কি করবেন? তাহলে কি করবেন? কারণ আমরা যদি এরকম, কারণ পরীক্ষার হলে টেম্পারেচার আমাদের কিন্তু বেড়ে যায়। যদি এরকম ভুল হয়ে যায়, তখন আমরা যে বাকি যে 3টা আছে, এই 3টার আমাদের যেটা ভালো লাগে। এখন আপনি মনে করলেন যে স্যার আমার নামের অক্ষর সি, তাহলে আমি সি দাগে দিই। আরেকজন মনে করলো আমি আমার নামের অক্ষর বি, বি দাগে দিলাম। আরেকজন মনে করলো আমার নামের অক্ষর ডি দাগে দেবো। আরেকজন মনে করলো আমার নামের কোনো অক্ষর পাচ্ছি না, বি ফর বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশ দাগাই দেবো। তখন দেখেন পিএসসি যে সফটওয়্যার দেখবে, পিএসসি যে সফটওয়্যারে দেখে ওখানে নির্দেশনা দেওয়া আছে যে যদি একের অধিক কোশ্চেন করা হয়, মানে একের অধিক আপনি দাগান, তাহলে একের অধিক দাগালে আমরা কি করব? যে ওই কোশ্চেনটা বাতিল বলে গণ্য হবে, বাতিল। তাহলে আমরা এখানে দাগিয়েছি, আমরা মনে করি এখানে দাগাবো, সি দাগাই দিলাম, অথবা আমরা বি দাগাই দিলাম, বি ফর বাংলাদেশ। দেখেন এখানে আমাদের কয়টা দাগিয়েছি? 2টো না? তাহলে আমরা একের অধিক হয়েছে না? যদি একের অধিক হয়ে যায়, তাহলে সেই কোশ্চেনটা বাতিল বলে গণ্য হবে। তাহলে আমাদের এই 90 নম্বর কোশ্চেনটা মনে করেন বাতিল। এখন আমার 90 নম্বর কোশ্চেন যদি না থাকে, আমার নেগেটিভ মার্ক কি কাটবে? আমি পরীক্ষা দেবো 89-র মধ্যে, মনে করেন আমার নেগেটিভ মার্ক কাটবে? আমাকে বাঁচাইতে হবে, নেগেটিভ মার্কটা বাঁচাইতে হবে। তখন আমার নেগেটিভ মার্কটা বাঁচবে, যে আমার পয়েন্ট মানে কাটবে না সঠিক অ্যান্সার থেকে। এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। বুঝতে পারছেন? কারণ এরকম ভুল তো হয়ে যায় অনেকের, যে খুব লাস্ট মুহূর্তে তাড়াহুড়ো করে দাগাইতে অনেক সময় ভুল হয়ে যায়। তখন আমরা এইটা কাজে লাগাবো। ক্লিয়ার সবাই? কারণ এটা ভুল হতে পারে। তাহলে দেখেন আজকে যা পড়িয়েছি কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? আজকে যা পড়িয়েছি কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? আচ্ছা, আরেকজন বললো স্যার আরেকবার দেখেন। আমরা বলেছিলাম যে যদি এরকম অপ্রত্যাশিতভাবে আমাদের, যে আমরা ভুল মানে দাগিয়ে ফেলি ভুলে, তখন আমরা আরেকটা দাগিয়ে ফেলবো। বাকি যে 3টা আছে, এই 3টার মধ্যে আমরা আরেকটা যে কোনো একটা দাগিয়ে ফেলবো। তখন আমাদের কি হবে? যে নির্দেশনা দেওয়া থাকে ওখানে, যে আপনার যদি একের অধিক অ্যান্সার করেন, তার সেই কোশ্চেনটা বাতিল বলে গণ্য হবে। তখন আমরা, এটা যদি আমার কোশ্চেন না থাকে, তাহলে আমার পয়েন্ট নেগেটিভ মার্ক কি কাটবে? কাটবে না। আমার জন্য প্লাস পয়েন্ট নেগেটিভ মার্ককে বাঁচানো। তাহলে ক্লিয়ার? তাহলে দেখেন আজকে যা পড়িয়েছি কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? জি, স্পিকার। দেখেন আমরা মাইক্রোফোন, মানে আমি যে মাইক্রোফোনটা কথা বলতেছি এটা ইন হচ্ছে না, আর স্পিকারের মাধ্যমে এটা কি আউট হচ্ছে কিনা? স্পিকারের মাধ্যমে বের হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আউটপুট ডিভাইস স্পিকার, আর মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তা ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।